হ্যালো স্টুডেন্ট, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো প্রত্যেকবারের মতো আজকে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় দোতরফা দাখিলা পদ্ধতি। এই অধ্যায় সম্পর্কে আমি তোমাদের বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। আমি তোমাদের শেখানোর চেষ্টা করব দোতরফা দাখিলা পদ্ধতি কাকে বলে, ডেবিট ক্রেডিট নির্ণয় এবং লাভ ক্ষতি নির্ণয়। যদি ভিডিওটা অনেক বড় হয় তাহলে আমি 2টি পার্টে বিভক্ত করে দেব, আর যদি ভিডিওটা মোটামুটি মিডিয়াম সাইজের হয় তাহলে আমি একটি পার্টে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো স্টুডেন্ট, চলো শুরু করা যাক। তো তার আগে একটি কথা বলে নিই, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। তো চলো শুরু করা যাক। আচ্ছা, দুতরফা দাখিলা পদ্ধতি কাকে বলে আমরা একটু জেনে নিই যে দুতরফা দাখিলা পদ্ধতিটা কিভাবে আসছে। ইতালীয় ধর্মযাজক ও গণিত শাস্ত্রবিদ লুকা প্যাসিওলি 1494 খ্রিস্টাব্দে প্রথম এ ধারণা জন্ম দেন। আচ্ছা, এটা 94 সাল হবে। তো যাই হোক, তারপর হচ্ছে তিনি দুটি বইয়ের মাধ্যমে এই দুতরফা দাখিলা পদ্ধতিটি কি করছে, উদ্ঘাটন করছে। দুটি বই কি কি? সুম্মা দি অ্যারিথমেটিকা এবং সুম্মা দি জিওমেট্রিয়া। এই দুটি গ্রন্থের মাধ্যমে এই দুতরফা দাখিলা পদ্ধতিটি তোমার চালু করা হয়েছে। তো দুতরফা দাখিলা পদ্ধতি কাকে বলে আমরা যদি একটু দেখি, প্রত্যেকটি আর্থিক লেনদেনের দুটি পক্ষ থাকে। পক্ষান্তরে একটিকে বলা হয় ডেবিট, মানে বাম পক্ষ, মানে ডেবিট পক্ষকে বাম পক্ষ বলা হয়, নবীর দিকে আসতে পারে, এবং অপর পক্ষকে বলা হয় ক্রেডিট, মানে ডান পক্ষ, ক্রেডিটকে ডান পক্ষ বলা হয়। আচ্ছা, তারপরে আমরা দেখি যে হিসাব পদ্ধতিতে প্রতিটি লেনদেনের দুটি পক্ষকে সমান টাকা অঙ্ক ধারা এক পক্ষকে ডেবিট অপর পক্ষকে ক্রেডিট করে হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয় তাকে দুতরফা দাখিলা পদ্ধতি বলে। আচ্ছা, আমরা আরেকটা দেখি। সহজভাবে দেখতে গেলে অন্যভাবে বলা যায় প্রতিটি লেনদেনের দুটি পক্ষ থাকে। এক্ষেত্রে সুবিধা গ্রহণকারী হিসাবকে গ্রহীতা, মানে ডেবিট বলা হয়, এবং সুবিধা প্রদানকারী হিসাবকে, মানে দাতাকে ক্রেডিট হিসাবে বিভিন্ন বইতে লিপিবদ্ধ করা হয়। আচ্ছা, আরেকটা যদি আমরা লক্ষ্য করে দেখি, দুতরফা দাখিলা পদ্ধতি হিসাব বিজ্ঞানের একটি সংরক্ষণ পদ্ধতি, যাতে এক পক্ষ সুবিধা গ্রহণ করে এবং অপর পক্ষ সুবিধা প্রদান করে। লেনদেনের এই দুটি পক্ষকে হিসাব খাত বলা হয়, মানে এই দুটি যে পক্ষ আছে, পক্ষকে কি বলা হয়? হিসাব খাত বলা হয়। আচ্ছা, আমরা তাহলে হিসাব খাতগুলো একটু দেখি। আচ্ছা, তার আগে দেখি আমরা 1 নম্বরটা কিন্তু আমাদের সমাধান হয়ে গেছে যে দুতরফা দাখিলা পদ্ধতি কাকে বলে। এখন আসি আমরা ডেবিট ক্রেডিট নির্ণয়। ডেবিট ক্রেডিট নির্ণয় করার জন্য আমাদের এই হিসাব খাতগুলো একটু সম্পর্কে আলোচনা করতে হবে। হিসাব খাতগুলো কি কি? হিসাব খাতগুলো হচ্ছে সম্পদ, মানে অ্যাসেটস, দায়, মানে লায়াবিলিটিস, মালিকানা সত্ত্ব, ওনার্স ইকুইটি, আয় হচ্ছে ইনকাম, ব্যয় হচ্ছে এক্সপেন্স। আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের হিসাব খাত। এগুলো পূর্বে আমি আলোচনা করছি, তারপরে এখানে আমি লিখে দেওয়ার চেষ্টা করছি। তোমরা প্লিজ দয়া করে একটু স্ক্রিনশট দিয়ে এগুলো একটু খাতায় লিখে রাখবা। যেমন সম্পদ কি কি, দায় কি কি, মালিকানা সত্ত্ব কি কি, মূলধন কি কি, রেভিনিউ অবলিক আয় কি কি, খরচ কি কি, এখানে ডিটেলসে অনেকগুলো দেওয়া আছে। তোমরা একটু স্ক্রিনশট দিয়ে খাতায় নোট করে রাখবে এবং এগুলো মুখস্থ করবে। এগুলো খুবই প্রয়োজনীয় বিষয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখন রুলসে আসি। ডেবিট ক্রেডিট নির্ণয়ের ক্ষেত্রে কোনটা ডেবিট হবে কোনটা ক্রেডিট হবে, এই রুলসটা নিচে আমরা দেখি কিভাবে হয়। আচ্ছা, রুলসটা আমি কয়েকভাবে আলোচনা করার চেষ্টা করব। প্রথমত আমি সংক্ষেপে আলোচনা করি। যেমন সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হবে এবং হ্রাস পেলে ক্রেডিট হবে। উপরে যে সম্পদগুলো আছে এই সম্পদগুলো যদি বৃদ্ধি পায় তাহলে আমাদের কি হবে? ডেবিট হবে, এবং এই সম্পদগুলো যদি হ্রাস পায় তাহলে আমাদের ক্রেডিট হবে। সম্পদ এবং খরচ এই দুটোটা একই। খরচের ক্ষেত্রেও বৃদ্ধি পেলে ডেবিট হবে, হ্রাস পেলে আমাদের কি হবে? ক্রেডিট হবে। আর দায়, মালিকানা সত্ত্ব, মূলধন, আয়, মানে এই তিনটা, দায়, আয়, মালিকানা সত্ত্ব মানে মূলধন, এই তিনটার একই নিয়ম। যেমন বৃদ্ধি পেলে ক্রেডিট হবে, হ্রাস পেলে ডেবিট হবে। মানে খরচ আর সম্পদ এই দুইটার বিপরীতই হচ্ছে আমাদের কি? দায়, আয়, মূলধন। ওইটা যেমন বৃদ্ধি পেলে ডেবিট হতো
আর এই ক্ষেত্রে বৃদ্ধি পেলে কি হবে? ক্রেডিট হবে। বৃদ্ধি পেলে কি হবে? ক্রেডিট হবে। এবং হ্রাস পেলে কি হবে? ডেবিট হবে। মানে পুরোপুরি বিপরীত। এই দুইটার বিপরীত হচ্ছে এই বাকি তিনটা। আচ্ছা, এখন আরেকটা জিনিস আমরা একটু খেয়াল করে দেখি। এই ডেবিট ক্রেডিট নির্ণয়ে যেটা মোস্ট ইম্পর্টেন্ট আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে টাকা কি আসছে আমাদের, না টাকাটা চলে গেছে। এই নগদ টাকার ক্ষেত্রে তুমি ম্যাক্সিমাম ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারবা। শুধু দেখতে হবে আমাদের নগদ টাকা কি আসছে না নগদ টাকা চলে গেছে। আর এই নগদ টাকাটা কেন আসছে আর এই নগদ টাকাটা কেন চলে গেছে, এই দুইটা আমাদের জানতে হবে। আচ্ছা, এখন নগদ টাকা কি? নগদ টাকা হচ্ছে আমাদের ব্যবসার সম্পদ। এই সম্পদটা আসছে না সম্পদটা চলে গেছে, আর কিভাবে আসছে, আসলেও কিভাবে আসছে, আর চলে গেল কিভাবে চলে গেছে, এগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। এটার মাধ্যমে আমাদের ম্যাক্সিমাম ডেবিট ক্রেডিট নির্ণয় আমরা করতে পারবো। আচ্ছা, আরো কিছু তথ্য আমরা জানি যেমন ক্রয়ের সাথে পাওনাদারের সম্পর্ক আর বিক্রয়ের সাথে কি দেনাদারের সম্পর্ক। আমি যদি বাকিতে কোনো কিছু ক্রয় করি তাহলে আমাদের কার সাথে সম্পর্ক হবে? পাওনাদার, মানে দায়ের সম্পর্ক। আর আমি যদি বাকিতে কোনো কিছু বিক্রয় করি সেটা আমাদের কি দেনাদারের সম্পর্ক। এটা আমাদের সম্পদ, দেনাদারের সাথে সম্পর্ক। আচ্ছা, এখন আমরা মেইন সূত্রগুলো একটু দেখার চেষ্টা করি, দেন আমরা এই সূত্রের কিছু উদাহরণ দেখার চেষ্টা করব। আচ্ছা, এই যে পূর্বে আমরা যে সূত্রগুলো দেখছি, এই যে 2টা আর 3টা 5টা, এই 5টা সূত্রে আমি পুনরায় আবার লেখার চেষ্টা করছি একটু ডিটেলসে। তোমরা প্লিজ দয়া করে একটি স্ক্রিনশট নিয়ে এই রোজগুলো খাতায় নোট করে রাখবে। এখানে 4টা ডেবিট ক্রেডিট নির্ণয়ের 4টা সূত্র, এটা আমার নিজের ভাষায় আমি আলোচনা করার চেষ্টা করছি, লেখার চেষ্টা করছি। তোমরা অবশ্যই যদি মনোযোগ সহকারে দেখো তাহলে বুঝতে পারবে। আচ্ছা, আমরা 1 নাম্বারটা দেখি। কোনো একটি সম্পদ কিংবা ব্যয় বৃদ্ধি পেলে সেই হিসাবটা ডেবিট হবে। মানে কোনো একটি সম্পদ কিংবা ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে সেটা কি হবে? ডেবিট হবে। এবং উক্ত সম্পদ বা ব্যয় যার মাধ্যমে বৃদ্ধি পেয়েছে সেই হিসাবটা কি হবে? ক্রেডিট হবে। এটা আমি উদাহরণের মাধ্যমে নিচে দেখাই দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এটা আমরা সাথে সাথে উদাহরণ দিয়ে দেওয়ার চেষ্টা করি। তোমরা প্লিজ দয়া করে এটি একটু স্ক্রিনশট দিয়ে রাখো, স্ক্রিনশট দিয়ে খাতায় নোট করবা। আচ্ছা, আমরা একটু উদাহরণ সহকারে এই সূত্রগুলো যাচাই করি। আচ্ছা, 1 নাম্বারটা কিন্তু আমরা দেখলাম যে কোনো একটি সম্পদ কিংবা ব্যয় বৃদ্ধি পেলে সেই হিসাবটা ডেবিট হবে এবং উক্ত সম্পদ বা ব্যয় যার মাধ্যমে বৃদ্ধি পেয়েছে সেই হিসাবটা ক্রেডিট হবে। এখন আমরা উদাহরণ দেওয়ার চেষ্টা করি। 1 নাম্বারটা দেখি আমরা, নগদে আসবাবপত্র ক্রয় করা হলো। এখানে দেখো সম্পদ কি বৃদ্ধি পেয়েছে না হ্রাস পাইছে? এটা কিন্তু উভয়ই, মানে একটি সম্পদ বৃদ্ধি পাইছে, একটি সম্পদ হ্রাস পাইছে। তাহলে যেটা বৃদ্ধি পাইছে সেটা ডেবিট হবে, যেটা হ্রাস পেয়েছে সেটা ক্রেডিট হবে। যেমন আসবাবপত্র কিন্তু বৃদ্ধি পাইছে, এই যে আসবাবপত্র মানে সম্পদ বৃদ্ধি পেয়েছে, তাই আসবাবপত্র হিসাব ডেবিট। আর নগদ টাকার মাধ্যমে সম্পদ বৃদ্ধি পেয়েছে, সেই কারণে নগদান হিসাবটা কি? ক্রেডিট হবে। অথবা নগদ টাকা কিন্তু হ্রাস পেয়েছে, মানে আমাদের সম্পদ কিন্তু হ্রাস পেয়েছে, এই কারণে আমাদের নগদানটা কি হবে? ক্রেডিট হবে। আচ্ছা, আরেকটা দেখার চেষ্টা করি, এটা খরচের মধ্যে। যেমন বেতন, নগদে বেতন দেওয়া হলো, নগদে বেতন দিছো, তোমার কি সম্পদ কি বাড়ছে না কমছে? নগদ টাকা কি আসছে না চলে গেছে? নগদ টাকা কিন্তু চলে গেছে। নগদ টাকা চলে গেলে কি হবে? নগদান হিসাব ক্রেডিট। এই যে নগদান হিসাব কি হচ্ছে? ক্রেডিট। এখন কার মাধ্যমে চলে গেছে? বেতনের মাধ্যমে, এই কারণে বেতন হিসাব কি? ডেবিট। সো খুব সহজে এইভাবে তুমি ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারবা। 1 নাম্বার আমাদের সূত্রটা কমপ্লিট হয়ে গেছে। এখন 2 নাম্বার সূত্রতে আসি। 2 নাম্বার সূত্রটা কি হয়েছে? কোনো একটি সম্পদ কিংবা ব্যয় হ্রাস পেলে সেই হিসাবটা কি হবে? ক্রেডিট হবে। পূর্বে কিন্তু একটু ডিটেলস সংক্ষেপে আলোচনা করছি, এখন একটু ডিটেলস আলোচনা করতেছি। তো এখন দেখি, উক্ত সম্পদ বা ব্যয় যার মাধ্যমে বা বিনিময়ে হ্রাস হয়েছে সেই হিসাবটা কি হবে? ডেবিট হবে। আমরা উদাহরণ দেওয়ার চেষ্টা করি, যে নগদে আসবাবপত্র বিক্রয় করা হলো। আচ্ছা, নগদে তুমি আসবাবপত্র বিক্রয় করছো, এখানে তোমার সম্পদ বাড়ছে না কমছে? একটা সম্পদ বাড়ছে, একটা সম্পদ কি? কমছে। এখন যে সম্পদটা বাড়ছে সেটা ডেবিট হবে, যে সম্পদটা কমছে সেই সম্পদটা কি হবে? ক্রেডিট হবে। এখানে বিক্রয় করার ফলে তোমার নগদ টাকা কিন্তু বৃদ্ধি পেয়েছে, এই কারণে তোমার নগদান কি হবে? ডেবিট হবে। এবং আসবাবপত্র কিন্তু হ্রাস পেয়েছে, আসবাবপত্র একটি সম্পদ, সম্পদ হ্রাস পেয়েছে, এই কারণে সম্পদ হিসাব কি হবে? ক্রেডিট হবে। আচ্ছা, এখন আমরা আরেকটা উদাহরণ দেখার চেষ্টা করি। বাকিতে বিক্রয়কৃত পণ্যের মূল্য প্রাপ্তি, মানে বাকিতে তুমি একটা পণ্য বিক্রয় করছিলা, সেই পণ্যের মূল্যটা তুমি পাইছো। এখানে কি হয়েছে? তোমার নগদ টাকা কি আসছে না চলে গেছে? নগদ টাকা কিন্তু আসছে। নগদ টাকা যদি আসে তাহলে কি হবে? আমাদের ডেবিট হবে। মানে সম্পদ বৃদ্ধি পেলে কি হবে? ডেবিট হবে। আর একটা সম্পদ কিন্তু হ্রাস পেয়েছে, যেমন দেনাদার কিন্তু একটা সম্পদ,
সেই সম্পদটা কি হয়েছে, হ্রাস পেয়েছে, কারণ টাকাটা উনি পরিশোধ আমাকে কইরা দিছে, তার মানে দেনাদার কমে গেছে, তার মানে হ্রাস পেয়েছে। হ্রাস পেলে কি হবে, সম্পদ হ্রাস পেলে কি হবে, ক্রেডিট হবে। আচ্ছা, আমাদের দুইটা সূত্র কমপ্লিট। এখন আমরা তৃতীয় নম্বর সূত্রটা দেখি। কোনো একটি আয়, দায় কিংবা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে সেই হিসাব ক্রেডিট হবে। এখন যাহার মাধ্যমে বা বিনিময়ে আয়, দায় কিংবা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে সেই হিসাবটা কি হবে, ডেবিট হবে। আচ্ছা, তোমরা এগুলো স্ক্রিনশট দিয়ে নিজেরাও একটু বোঝার চেষ্টা করতে পারো। আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা তো অবশ্যই করতেছি, তোমরা স্ক্রিনশট দিয়ে খাতায় নোট করে পুনরায় বারবার দেখার চেষ্টা করবা, তাহলে অবশ্যই বুঝতে পারবে। আচ্ছা, উদাহরণ দেখার চেষ্টা করি। যেমন নগদে পণ্য বিক্রয় করছে, এটা কি তোমার কি হয়েছে, আয় কিন্তু হয়েছে। বিক্রয় করছো, আয় হয়েছে, তার মানে আয় বৃদ্ধি পেলে কি হবে, ক্রেডিট হবে, মানে বিক্রয় ক্রেডিট হবে। আর নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, নগদ টাকা বৃদ্ধি পেলে কি হবে, ডেবিট হবে। আমি কিন্তু শুরুতে একটি কথা বলেছি, এখানে তোমরা বেশিরভাগ দেখবে যে নগদ টাকা আসছে না চলে গেছে। নগদ টাকা যদি আসে তাহলে নগদান হিসাব ডেবিট, যার মাধ্যমে আসবে সেই হিসাবটা ক্রেডিট। আর নগদ টাকা যদি চলে যায় নগদান হিসাব ক্রেডিট হবে, যার মাধ্যমে চলে যাবে সেই হিসাবটা কি হবে, ডেবিট হবে। আচ্ছা, এখন আরেকটা উদাহরণ দেখি। বাকিতে ধারে পণ্য ক্রয় করা হলো। বাকিতে তুমি পণ্য ক্রয় করছো, এখানে কিন্তু পাওনাদার বৃদ্ধি পেয়েছে। পাওনাদার বৃদ্ধি পেলে কি হবে, ক্রেডিট হবে, মানে দায় বৃদ্ধি পেলে কি হয়, ক্রেডিট হয়। আচ্ছা, তাহলে আমরা কি হবে, পাওনাদার বৃদ্ধি পেয়েছে, পাওনাদার হিসাব ক্রেডিট। আর খরচ হয়েছে, একটু খরচ বৃদ্ধি পেয়েছে, কিন্তু খরচ ক্ষতি কি হয়, আমাদের ডেবিট হয়, যেমন ক্রয় হিসাবটা কি, ডেবিট। আচ্ছা, আমরা লাস্ট ওয়ান 4 নাম্বারটা দেখি। কোনো একটি আয়, দায় কিংবা মালিকানা সত্ত্ব হ্রাস পেলে সেই হিসাবটা কি হবে, ডেবিট হবে। এবং যাহার মাধ্যমে বা ধারা আয়, দায় কিংবা মালিকানা সত্ত্ব হ্রাস পাবে সেই হিসাবটা কি হবে, ক্রেডিট হবে। আচ্ছা, আমরা উদাহরণ দেখার চেষ্টা করি। যে পাওনাদারকে পরিশোধ করা হলো, পাওনাদার একটা হচ্ছে আমাদের দায়। পাওনাদারকে যখন পরিশোধ করবো তখন দায় কি বাড়বে না কমবে, দায় কমে যাবে। তাহলে দায় যদি তখন হ্রাস পাবে, যখন কমে যাবে, তখন দায় হিসাবটা কি হবে, ডেবিট হবে। আর যার মাধ্যমে আমাদের দায়টা কমবে সেই হিসাবটা কি হবে, ক্রেডিট হবে। তাহলে আমাদের নগদ টাকা কিন্তু দেওয়া হয়েছে, এই কারণে নগদান হিসাব কি আমাদের ক্রেডিট হবে, মানে নগদ টাকা চলে গেছে। আর পাওনাদার যেহেতু আমাদের হ্রাস পেয়েছে, এই কারণে পাওনাদার ডেবিট হবে। আর নগদ টাকা যেহেতু হ্রাস পেয়েছে, নগদান হিসাব কি হবে, ক্রেডিট হবে। তাহলে এইভাবে খুব সহজেই আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারবো। তো যারা বুঝোনি তারা দয়া করে কমেন্টে জানাবে, আমি অবশ্যই পুনরায় তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর তোমরা দয়া করে এগুলো স্ক্রিনশট দিয়ে খাতায় নোট করবে এবং বারবার প্র্যাকটিস করার চেষ্টা করবে, তাহলে অবশ্যই তোমরা ডেবিট ক্রেডিট নির্ণয় খুব সহজেই করতে পারবে। আচ্ছা, তো স্টুডেন্ট, এখানে আমাদের আরো একটি বিষয় বাকি আছে, সেটা হচ্ছে আমাদের লাভ ক্ষতি নির্ণয়। এটা আমি তোমাদের নেক্সট ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা আর বড় না করি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।